নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। সব দলকে এক থাকার আহ্বান কমিশনগুলোর। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন প্রধান উপদেষ্টা। 16 বছরে কোনো নেতা পায়নি দেশ, তৈরি হয়েছে দালাল, পঞ্চগড়ে সার্জিস। বললেন দল নয়, রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। সংগ্রহের কাজ দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। ইওলের পর অভিশংসিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও, দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী চোয় সাং-মুক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সময়ে যত গড়াবে সংকট তত বাড়বে, এমন মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের সময় দিতে হবে। এদিকে সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান সংস্কার কমিশনের। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। ঐক্য কোন পথে শিরোনামে প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার বিকল্প নেই। একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। রাজনীতিটা যদি ভালো হয় তাহলে আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় জীবনের অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে। সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন, কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই হতে পারে ভোট। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। এবার সংস্কার না করা গেলে দেশ আবারও পিছিয়ে যাবে উল্লেখ করে ফ্যাসিবাদকে প্রতিহতে প্রস্তুত থাকার আহ্বান দুই উপদেষ্টার। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। মতৈক্যে পৌঁছাতে গেলে শুধুমাত্র আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছি তাদেরই এটা দায়িত্ব, তাদেরই এটা দায় না। এই পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সেইখানে ভূমিকাটা অনেক বড়। 2 দিন ব্যাপী এই সংলাপের 5 অধিবেশনে অংশ নেবেন রাজনীতিবিদ, বিশ্লেষক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে দেশ আগাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য
সংস্কার ও নির্বাচন। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনার সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলে মনে করেন তিনি। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। মানুষ কিন্তু আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে কথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 16 বছরে কোনো নেতা নয়, দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। দাবি করেন, গত 16 বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখানো হয়েছে তার ভেতরে যত অপকর্ম করা যায় সবই করেছেন শেখ হাসিনা। আগামীর বাংলাদেশে সরকারের জবাবদিহিতায় প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে বলে জানান সার্জিস। বলেন, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, হবে রাজনৈতিক শক্তি। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস।
কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামাত নেতারা। শুক্রবার সকাল ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ ১৩ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফেসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের কারণ খুঁজতে কাজ শুরু করল তদন্ত কমিটি। সকালে সচিবালয়ে যান উচ্চ পর্যায়ের ওই কমিটির সদস্যরা। সভা শেষ করেন আলামত সংগ্রহ, অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শুক্রবার সকালে সচিবালয়ে যান আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সভা করে তদন্তের কর্মপদ্ধতি নির্ধারণ করে তারা। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়। উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক দল আগুনে পড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শন করেছেন। এদিকে শুক্রবার ছুটির দিনেও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। মূল ফটকে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনীর সদস্যরা। তদন্ত কাজে জড়িত গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। সচিবালয়ের বিভিন্ন ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো নিশ্চিত নয় জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা চাঁদপুরে জাহাজের 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বন্ধ জ্বালানি তেল সারসহ বিভিন্ন পণ্য খালাস কার্যক্রম, স্বাভাবিক আছে যাত্রী পারাপার। যান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও 4 দফা দাবি জানিয়ে নৌঘাটে বিক্ষোভ তাদের। শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন বন্দর ও ঘাটে বন্ধ সব ধরনের নৌযান চলাচল। ঘাটেই নোঙর করা নৌযানগুলো। কয়েকটি পণ্যবাহী জাহাজ মাঝ নদীতে অবস্থান করলেও বন্ধ পণ্য খালাস। এতে বিপাকে ব্যবসায়ীরা। জাহাজের স্টাফ যে আমাদের সাথী ভাই হত্যা হয়েছে তার সুস্থ তদন্ত করে যে প্রকৃত আসামি তার ফাঁসি চাই। যতদিন পর্যন্ত আমাদের এই
দাবি না মানবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। পণ্যবাহী জাহাজে শ্রমিকদের নিরাপত্তা, চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনা উদ্ঘাটন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন নৌ শ্রমিকরা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। নৌপথের নিরাপত্তা, যে ঘটনা যে খুন হয়েছে, খুনের অপরাধীদের খুঁজে বের করা, আইনের আওতায় আনা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকের চিকিৎসায় আলোচনার কোনো পরিবেশ তৈরি হয় তাহলে শেষ হয়ে যাবে। গত 23 ডিসেম্বর দুপুরে হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন জাহাজ মালিক। জড়িত একজনকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে সে। শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুর স্থানীয় প্রশাসন গঠন করেছে আলাদা তদন্ত কমিটি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহেই পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়ার রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আব্দুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় 3 মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মি দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে 2025 জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত 7 তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া, দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয় তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে বক্তব্য দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছে সেখানে। যেটা আমার মধ্যে প্রশ্ন জাগে, অনুভূতি জাগে যে আমি বেনিফিশিয়ারি, আই এম এ বেনিফিশিয়ারি, যে মুগ্ধদের, আবু সাইদদের এবং এই অগণিত কত 2000, 1500, 2000
যারা প্রাণ দিয়েছে এবং অনেকে আহত হয়েছে, তাদের আমি ভুক্তভোগী। আজকে যদি হাসিনা বেঁচে থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না। আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিত, আমাদেরকে থামানো যায়নি, যে আজকে হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো বেঁচে থাকতাম না, এবং এখানে আরো অনেকে বেঁচে থাকতো না। ও আই এম সরি, হাসিনা যদি বিতাড়িত না হইতো, আই এম সরি, ওকে, হাসিনা যদি রাজনৈতিক মৃত্যু, ওকে, এই যে উকিলের বুদ্ধি দেখছেন তো, ওকে, হাসিনা যদি না পালাইতো আমরা হয়তো বেঁচে থাকতাম না। তাই আমি উপকারভোগী এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী, ওকে। তাই আমাদের সেই ঋণ শোধ করতে হবে, তাই আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন, এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো এটা কিন্তু আকাশ থেকে মেয়াফল হিসেবে পড়বে না। আমরা প্রস্তাব করব, আইন হবে, ওই যে সকালবেলা যে মোস্তাক খান বলে গিয়েছেন, কিন্তু ওই যে কাঠামো বিদ্যমান সেই। আগামী জানুয়ারিতে আরও 50টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে জুমার নামাজের পর তিনি এ তথ্য জানান। বলেন, ইতিমধ্যে 300-র বেশি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, মোট নির্মাণ করা হবে 564টি। এর আগে মসজিদের মাঝে মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাফেজদের হাতে সম্মাননা তুলে দেন উপদেষ্টা। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এবং জেলা সদরে আমরা 564টা মসজিদ আমরা নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলাম। ইতিমধ্যে আমরা 350 মসজিদ নির্মাণ সম্পন্ন করেছি। এই মসজিদগুলো কেবল নামাজ নয়, এর সাথে আছে আমাদের কালচারাল কমপ্লেক্স, সাংস্কৃতিক কেন্দ্র, ওখানে আলোচনা সভা, ওখানে জিকির আজকার, ওখানে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা সভা হবে। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা সংকট সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় চীন ও বাংলাদেশ একযোগে কাজ করতে চায়। সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীন ও ও সংযোগ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অত্যন্ত আন্তরিক বলেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য নিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্কের ধারাবাহিকতায় আগামীতে বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান আদান প্রদানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন, যাতে করে আঞ্চলিক সহায়তার ক্ষেত্রগুলো আরও দৃঢ় হয়। Think tanks to plan together, build together, and share together, and create an enabling environment for intelligence to improve consensus and advance regional cooperation. Geopolitical tensions, climate change, and economic disparities demand collective action. On behalf of the government of Bangladesh, I assure you of our unwavering support for initiatives that promote connectivity, understanding, and cooperation among our nations. Let us move forward with determination and solidarity, building a future that reflects the aspirations of our people. সরবরাহ কমের অজুহাতে আবার অস্থির মুরগির বাজার। ব্রয়লারে কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত, ধরা ছোঁয়ার বাইরে দেশি। এদিকে নতুন দাম নির্ধারণের 2 সপ্তাহ পার হলেও এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। স্বস্তি ফেরেনি চালের বাজারে। বাজার যেন এক হরিলুটের আতুর ঘর, রাত পোহালেই বাড়ে কোনো না কোনো পণ্যের দাম। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ আগে 190 টাকা বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম ঠেকেছে 210 টাকায়, সোনালী 350 আর দেশি মুরগির দাম 550 টাকা। এমন অবস্থার জন্য ব্যবসায়ীরা সরবরাহ সংকটের দোহাই দিলেও মানতে নারাজ ক্রেতারা।
বিয়ে শাদী থার্টিফাইভ নার্সের কারণে এই কারণে মনে করেন দামগুলো বাড়তেছে এবং মনে করেন খামারওয়ালারাও মাল ধরে রাখতেছে। আমার গরিবের জন্য তো মুরগি ছিল, মুরগি খাওয়া যাবে না। তো এরকম অবস্থা যদি হয় তাহলে গরিবরা বেঁচে থাকার অধিকার আসলে রাখে না। এদিকে লিটারে 8 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 175 টাকা। এর 2 সপ্তাহ পার হলেও বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। একটা দুইটা জিনিস কিনলেই দেখা যায় যে পকেট খালি হয়ে যায়। তেলের লিটার 8 টাকা বাড়ার পরে সরবরাহ আগের তুলনায় একটু ভালো আছে, তবে অ্যাভেলেবেল না। 5টা কোম্পানিতে 2-1টা কোম্পানি দিচ্ছে, 2-3টা কোম্পানি এখনো বন্ধ। 2 সপ্তাহ আগেও 50 টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চালে বেড়েছে 6 টাকা। একই অবস্থা বিয়ার 28, মিনিকেট, নাজির শাইলের। মেলারা বলতে আছে বড় বড় কোম্পানি দ্বারা প্রতি বছর 200-300 করে বেশি কিনে দিতেছে। এখন যে অবস্থা সামনের দিকে না খাই মরার অবস্থায় হয়েছে, যদি এইভাবে চালের দাম বাড়তে থাকে। এত অস্বস্তির মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে সবজির বাজার। অধিকাংশই মিলছে 50 টাকার মধ্যে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বালাইনাশক কৃষি পণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে, আবার না দিলে ফলন কমে। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71%ই আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গাড়াগোলে পড়ছেন আমদানিকারকরা। বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরাও। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে, তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। সব বেশি কাজ করে না, একটা গ্রুপে 20 দুবার দিতে হয়, কাজ করে না। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। 2023 সালে 9টি পণ্য 26 বার ও 2022 সালে 10টি পণ্য মোট 56 বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়কের জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমপ্লেক্স নয়। রিসেন্টলি আমরা 204টি কোম্পানির প্রায় 476টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি। 4 লাখ টাকা পেনাল্টি করেছে, এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি, আমদানি করতে পারি, সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,23,000টি, আর কার্গো হ্যান্ডেলিং এর পরিমাণ প্রায় 12,19 লাখ মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং এর এই পরিমাণ ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে, তেমনি গতি ফিরেছে রফতানিতেও। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার। এ সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। 25 ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় 1,72,000 কন্টেনার বেশি, আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ 18 লাখ মেট্রিক টন। কার্গো এবং কন্টেইনার দুই ক্ষেত্রে আমাদের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর
তার এফিসিয়েন্সি দিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছি। বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর। ডলার সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের যোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইম্পোর্টের যখন এলসি করতে পারছে, র মেটেরিয়াল যখন আসতে পারছে, তাহলে এক্সপোর্টের ওই যে র মেটেরিয়াল তারা কাজে লাগে, এক্সপোর্টটাও বাড়ছে। তো আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা স্বস্তিও তো একটা ফ্যাক্টর। এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে। এই সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে 5,500 কোটি টাকার বেশি। ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানির বাণিজ্যে কিন্তু একটি নতুনভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি। আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো, সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা 4,103টি জাহাজের বিপরীতে এবছর এসেছে 3,822টি। বিগত 2022 এবং 23 পুরো 2 বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত 82 ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে, আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। EDF Aluminium, redefine possibilities. দূষণের জন্য দায়ী আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক। 31st নাইটকে কেন্দ্র করে শব্দ ও বায়ু দূষণ রোধে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনের যথাযথ প্রয়োগের কথাও বলেন তিনি। বাতাস খুবই ঝুঁকিপূর্ণ, মানে আমাদের জন্যই এখনই অনেক বেশি দূষিত। মানুষ তো উৎসব উদযাপন করবে, কিন্তু তার জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়, যেমন গত বছর একটা বাচ্চা মারা গেছে। এমনই এক পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে এ সংক্রান্ত একটি গবেষণার ফল প্রকাশ করেছে বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র ক্যাপস। গবেষণায় দেখা গেছে 2017 সাল থেকে 2024 পর্যন্ত স্বাভাবিক দিনের তুলনায় 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত শব্দের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 42 থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত। পাশাপাশি এই 7 বছরে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 66% পর্যন্ত। আনন্দটাকে লিমিট করা যেতে পারে, ভিন্ন রকমভাবে ভাবা যেতে পারে যে হয়তো অল্প আকারে যে কোনো একটা অনুষ্ঠান করা যেতে পারে একটা মাঠের মধ্যে। সংবাদ সম্মেলনে বক্তারা শব্দ ও বায়ু দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এবং অন্যান্য পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগের দাবিও জানান তারা। পরিপত্র পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুক সো। সাংবিধানিক আদালতে বিচারক নিয়োগে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট পড়ে 192টি। নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী চোই সাংমুক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ইউন সুক ইয়োলের চূড়ান্ত ক্ষমতাচ্যুতি ঝুলে আছে সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের উপর, যেখানে অন্তত 6 জন বিচারক বিপক্ষে রায় দিলে চূড়ান্ত অবসান হবে ইউন অধ্যায়ের। তবে এই সাংবিধানিক আদালতে বিচারক নিয়োগ দেয়া ঘিরে আবারও উত্তপ্ত দেশটির পার্লামেন্ট। বিপিএল এর খবর, শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি শুরু করলো ফরচুন বরিশাল। রূপগঞ্জের পিকেএসপিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিপিএল এর 11তম আসর শুরু হচ্ছে 30 ডিসেম্বর। আসর সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন শুরু করে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। আজ পূর্বেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গ্রাউন্ডে প্র্যাকটিস সেরেছে ফরচুন বরিশাল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন স্কোয়াডে প্রায় সব দেশি ক্রিকেটার। সকাল থেকে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। ওয়ার্ম আপের পর ম্যাচের আবহে ব্যাটিং বোলিং করেছেন তারা। তবে অনুশীলনে যোগ দেননি বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ।
শাহিন আফ্রিদি ও কাইল মিয়ার্সেরও আজই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে তারকা বহুল ফরচুন বরিশাল। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। সব দলকে এক থাকার আহ্বান কমিশনগুলোর। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন প্রধান উপদেষ্টা। 16 বছরের কোনো নেতা পায়নি দেশ, তৈরি হয়েছে দালাল। পঞ্চগড়ে সার্জিস বললেন দল নয় রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।